মঞ্চে উপবিষ্ট বিদগ্ধজন যারা এই পর্যন্ত বক্তৃতা দিয়েছেন, ডক্টর জাহিদ এবং শ্রদ্ধেয় মাজদার হোসেন এবং অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ব্যারিস্টার ফুয়াদ ওনার বক্তব্য দিয়ে চলে গেছেন, আর সামনে উপবিষ্ট যারা আছেন। তো আমি যেহেতু লাস্ট বক্তা, আমার মনে হয় আমার জন্য কিছু রাখা হয়নি। মাজদার হোসেন স্যার বলছিলেন যে ওনার জন্য কিছু রাখা হয়নি, এখন ওনার পরে আর আমার জন্য আর কিছুই নেই। তো তারপরও আমার তো কিছু বলতেই হবে। তো আমি একটু ডিফারেন্ট লাইনে একটু যাই। প্রথমত আমরা কনক্লুশন ড্র অলরেডি হয়ে গেছে যে আমাদের বর্তমান সংবিধান ওনার যা সার্ভিস দেওয়ার কথা সার্ভিস দেওয়া হয়ে গেছে। এটার বিভিন্ন রকমের, প্রথম কথা হল কি, 72 সংবিধান যতটুকু গণতান্ত্রিক ছিল, 17টা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তার মধ্যে কিছু ইনোসেন্ট অ্যামেন্ডমেন্টও আছে, কিন্তু মেজর কিছু অ্যামেন্ডমেন্ট, তার মধ্যে চ্যাম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন্স হল গিয়ে 15th অ্যামেন্ডমেন্ট। তো এই 15th অ্যামেন্ডমেন্টের পরে এটার কবর রচনা হয়ে গেছে। কারণ আমরা জানি সংবিধান, এই যে রিটেন সংবিধান, আনরিটেন ব্রিটিশের সংবিধান, আসলে বিল অফ রাইটস অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটটা প্রোটেক্ট করা, এইটাই রিটেন ল, বেসিক ল। এটার বাইরে আর কিছু লাগে না। আরগুলো প্রতিষ্ঠান এই ফান্ডামেন্টাল রাইটকে রক্ষা করে জনকল্যাণে আইন করবে, আইন ইমপ্লিমেন্ট করবে। এই জনকল্যাণে আইন করবে, জনকল্যাণের ফর্দটাই হল গিয়ে রাষ্ট্রের মূলনীতি। এই ফর্দও কিন্তু লাগে না, ব্রিটিশদের নাই, আইরিশ সংবিধানে আছে। তো আমরা ফর্দ দিতে হয়েছে কারণ আমরা জাতি হিসেবে এখনো অত ওই লেভেলে যাইনি যে ফর্দ বানাতে পারি। এই ফর্দ বানাতে পারি না বলেই আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই ফর্দটা রেডি করে দেওয়া হয়েছিল। এই ফর্দ রেডি করা হয়েছে যে গাইডেন্স টু ফান্ডামেন্টাল টু গভর্নেন্স। তবে এখানে একটা মিসনোমার ক্রিয়েট হয়েছে। আসলে ইটস এ ডাইরেক্টিভ টু দ্য স্টেট টু সার্ভ দি পিপল উইথ দিস ফর্দ, কিন্তু আমাদের হেডিংয়ে হয়ে গেছে ফান্ডামেন্টাল শব্দটা উপরে নিয়ে গেছে, যাতে আমরা ফান্ডামেন্টাল রাইটের সাথে এটা গুলিয়ে ফেলি। এটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন নাই, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ ইটস এ ডাইরেক্টিভস given by the constituents, that is people, Article 7, to the state. The state means, এখানে আবার একটু কথা আছে, the state means not three organ, only the legislature and executive, because judiciary is the reactive organ, proactive organ is the legislative and the executive. এই এক্সিকিউটিভ এন্ড লেজিসলেচারকে ডাইরেক্টিভস দেওয়ার জন্য এই ফর্দটা রাষ্ট্রের মূলনীতি। এই মূলনীতি একটা ম্যাচিউর সোসাইটিতে দরকার হয় না, কারণ এই মূলনীতি তৈরি হয় টাইম টু টাইম পলিটিক্যাল পার্টির ম্যানিফেস্টোর মাধ্যমে। ওই ম্যানিফেস্টো যদি একটা শিক্ষিত সোসাইটিতে ওই ম্যানিফেস্টোর উপরেই ডিপেন্ড করে যে পপুলার ভোট সে বেশি পাবে কি পাবে না। যাই হোক, আমাদের এগুলো দরকার আগেও ছিল। আমি মনে করি যে আমরা ওই লেভেলে যাইনি, এখনো এই রাষ্ট্রের মূলনীতি লাগবে। ফান্ডামেন্টাল রাইটের মধ্যে যেটা আমাদের ডক্টর জাহিদ শোনাচ্ছেন চায়নার, ইভেন ইউএসের 10th অ্যামেন্ডমেন্ট মধ্যে বিল অফ রাইট যে আসছে, এটা আনফেটার্ড, কিন্তু আমাদের 5টা না কয়টা আনফেটার্ড আছে, বাকিগুলো সব ফেটার্ড, সবই রেস্ট্রিকশন। তো এই রেস্ট্রিকশনের মধ্যে একটা ওপেনিং দেওয়া হয়েছে রিজনেবল রেস্ট্রিকশন। তো রিজনেবল রেস্ট্রিকশন দিয়ে আইন করে গলা টিপে ধরলেও আমার যাওয়ার রাস্তা হলে গিয়ে ওপেনিং রাখা হয়েছে ক্ষমতার বিভাজনে জুডিশিয়ারির কাছে। তো জুডিশিয়ারির কাছে আমার রিজনেবল রেস্ট্রিকশন না, এটা আনরিজনেবল, এটা বলতে গেছি 2005 সালে। উনি বলছে যে আমি দেখবো, আস্তে আস্তে দেখবো আর কি। এই দেখতে লাগতেছে 10 বছর। এই 10 বছরে কিন্তু আমার ওই আনরিজনেবল রেস্ট্রিকশন জাতাকলে পরে আমি কিন্তু নিষ্পেষিত হচ্ছি। কাজেই আমাদের এই জায়গায় প্রবলেম হলে গিয়ে, এই ডক্টর জাহিদ বলছিলেন, পরে টায়ার্ড হয়ে গেলেন যে রেস্ট্রিকশনের আইটেম উনি পুরো পড়তে পারলেন না। এই কারণে ওই জায়গায় আমাদের রেস্ট্রিকশনটা ইয়ে করতে হবে, মানে এটাকে আবার রিভিজিট করতে হবে। এবং এই রিজনেবল রেস্ট্রিকশনস, এটা কতটুকু রিজনেবল, এটার কোনো কোয়ালিফিকেশন, এটা এক্সপার্টরা এটা করতে হবে। আমার মনে হয় এটা ফিউচারে এটা একটা আইটেম হিসেবে আসতে পারে। 1972 সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে অলমোস্ট, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের অনেক কিছুই নেওয়া, একেবারে হুবহু ভার্বেটিম নেওয়া। এটা চেক করলেই পাওয়া যায়, হুবহু ভার্বেটিম। এই ভার্বেটিম নিতে গিয়েও আমরা
গন্ডগোল করে ফেলেছি। কি গন্ডগোল করেছি? ইন্ডিয়াতে এক্সিকিউটিভের মধ্যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার হেডিং হলো কাউন্সিল অফ মিনিস্টার্স, আর আমাদের হেডিংটা হলো গিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ। স্টার্টেড উইথ দি টার্ম প্রধানমন্ত্রী, তাহলে কি আমরা প্রথমেই আমার প্রধানমন্ত্রীকে সামনে নিয়ে আসছি, মন্ত্রী পরিষদ। আরো ইন্টারেস্টিং ইয়ে আছে, ভার্বেটিং কপি করতে গিয়েও আমরা ওইখান থেকে যেটা করেছি, অল এক্সিকিউটিভ পাওয়ার লাইজ উইথ দি হেড অফ দি স্টেট, দ্যাট ইজ দি উইথ দি প্রেসিডেন্ট, এবং এই এক্সিকিউটিভ পাওয়ারটাই ডেলিগেটেড ওয়েতে গভর্নমেন্ট এটা ইউজ করে। এই জন্য আমরা ওই যে নোটিফিকেশনে রাষ্ট্রপতির আদেশ ক্রমে লিখতে হয়, ফাইল ওনার কাছে যাক আর না যাক। কিন্তু আমাদের এখানে ক্যাটাগরিক্যালি বলে হয়েছে 48 কত জানি 2-তে মনে হয়, ক্লজ 2-তে। ওয়েট 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 আমি একটু পড়ে শুনে, কারণ আমার এই জায়গা থেকে আমি দুইটা জায়গায় যাব। প্রাইম মিনিস্টার, দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দি রিপাবলিক শ্যাল, in accordance with this constitution, be exercised by or under the authority of the prime minister. তো স্বৈরাচার তো এখানে তৈরি করে দেওয়া হয়েছে, অথচ ক্লজ 3-তে গিয়ে বলছে ফার্সিক্যাল একটা ক্লজ, দ্য ক্যাবিনেট শ্যাল বি কালেকটিভলি রেসপন্সিবল টু দি পার্লামেন্ট। তো এক্সিকিউটিভ পাওয়ার যদি সোললি লাইজ উইথ দি প্রাইম মিনিস্টার ইন ক্লজ 2, ক্লজ 3-তে এই ক্যাবিনেট রেসপন্সিবল কালেকটিভলি টু দি পার্লামেন্ট, তাহলে ক্যাবিনেটের প্রাধান্যই তো নেই। হেডিং হলো প্রাইম মিনিস্টার এন্ড দি ক্যাবিনেট। এটা কিন্তু 72 কনস্টিটিউশন, এটা কোনো অ্যামেন্ডমেন্ট না। কাজেই এই 72 থেকে কিন্তু এখানে এলিমেন্টস অফ স্বৈরাচারীর এলিমেন্টস এর মধ্যে আছে। দেন অলরেডি বলেছেন 116 আর্টিকেল 22 নন জাস্টিসেবল, অর্থাৎ এটা ফর্দের মধ্যে আছে, সেপারেশন অফ জুডিশিয়ারি ফর্দের মধ্যে আছে, কিন্তু এই ফর্দের যে আছে এইটা কি ইমপ্লিমেন্টেশন কিন্তু 72 কনস্টিটিউশন 116 দিয়ে করে দিয়েছে, সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ট্রান্সফার। কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে কি করলাম, প্রেসিডেন্ট উইথ দি ইন কনসালটেশন উইথ দি, তো প্রেসিডেন্ট আবার প্রাইম মিনিস্টার অ্যাডভাইস ছাড়া চলতে পারে না। তো প্রকারান্তে এই প্রেসিডেন্ট মানে ইউ হ্যাভ টু রিড দ্যাট দিস প্রাইম মিনিস্টার। আর যে কথাটা বলা আছে যে দুইটা কাজ ছাড়া চিফ জাস্টিস করতে পারবে না, এটা ফার্সিক্যাল। প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্টের কোনো অথরিটি নাই, সংসদে যার মেজরিটি আছে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। কাজেই এইটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেই। এটা দিয়ে মানে মোনাফেকির মধ্যে একটা ইমানের জোর দেখানো, আমি বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, অরিজিনাল মোনাফেকি, কিন্তু আমি ইমানদার কিভাবে না, এটার মধ্যে ইন্ডিপেন্ডেন্স রেখেছি। ভেরি ইন্টারেস্টিং বলি, যেহেতু আমি ইনসাইডে ছিলাম, অনেক কিছু এগুলো হয়তো বুঝি। চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট, এই ফাইলটা কোন দিকে কার কোথেকে যাবে? চিফ জাস্টিসের সেক্রেটারি থেকে প্রেসিডেন্টের কাছে যাবে, নাকি ল মিনিস্ট্রি হয়ে যাবে? সংবিধান ল মিনিস্ট্রি হয়ে যাবে। ল মিনিস্ট্রি কার পার্ট? গভর্নমেন্টের পার্ট। তো কাজেই ফার্সিক্যাল। আচ্ছা, এবার আসি ওই ইয়েটা, ও প্রাইম মিনিস্টারটা বলছি তো মনে হয়। প্রাইম মিনিস্টারটা হলো গিয়ে সংসদের যে কোনো ব্যক্তি যিনি মেজরিটির সাপোর্ট ক্যারি করে, এরকম যদি প্রেসিডেন্ট মনে করে তাইলে তাকে দিতে পারবে। প্রেসিডেন্ট কি তাহলে কি মাইনরিটির সাপোর্টে কাউকে দিতে পারবে? কাজে ইজ ফার্সিক্যাল, এটা ফার্সিক্যাল ইয়ে। কাজে এই সংবিধানে আরো 15 অ্যামেন্ডমেন্টে কেউ কেউ বলে 1/3 অফ দি কনস্টিটিউশন আনএমেন্ডেবল করেছে, আমি বলি ফুল কনস্টিটিউশন আনএমেন্ডেবল করেছে। হোয়াই? কনস্টিটিউশন বলতে বোঝাবে বেসিক কনস্টিটিউশন হল গিয়ে পার্ট 2 and 3, মূলত 3 ফান্ডামেন্টাল রাইট, ওই যে ইংল্যান্ডে যেমন আছে ফান্ডামেন্টাল রাইট। কাজেই ফান্ডামেন্টাল রাইটের পার্টটা যদি এবং রাষ্ট্রের মূলনীতি যদি এই দুইটা পার্টকে যদি আনএমেন্ডেবল করে দেওয়া হয়, আর বাকিটা তো গোলাম, এক্সিকিউটিভ গোলাম, লেজিসলেচার গোলাম, গোলামের মধ্যে উচ্চতর গোলাম, নিচতর গোলাম, অ্যাপয়েন্টেড গোলাম, ইলেক্টেড গোলাম, কিন্তু সব গোলাম। অডিটর জেনারেল গোলাম, পিএসসি গোলাম, ইলেকশন কমিশন গোলাম। কার গোলাম? পার্ট 3 আর্টিকেল 7 এর গোলাম। আর্টিকেল 7 এর ফান্ডামেন্টাল রাইট মেনটেন করার জন্য গোলাম। কেউ মেনটেন করবে আর কেউ প্রটেক্ট করবে, এইভাবেই ডিজাইন। এটি কোন স্কিম,
তাহলে পার্ট 2, 3 যদি আনএমেন্ডেবল হয়, তাহলে কনস্টিটিউশন 15 অ্যামেন্ডমেন্টে পুরো কনস্টিটিউশন আনএমেন্ডেবল। ওগুলো তো গোলামগুলোর আনএমেন্ডেবল করে আর অ্যামেন্ডেবল করে এটাতে কিছু আসে যায় না, কিন্তু কনস্টিটিউশনে আমরা আনএমেন্ডেবল করে দিয়েছি। তাহলে কি দাঁড়াইলো? তাহলে সংবিধানটাই এখন আনএমেন্ডেবল হয়ে গেছে। ইন্টারেস্টিং একটা রিলেটেড এক্সাম্পল, আমার মনে হয় এটা প্রণিধানযোগ্য। 92 পারহ্যাপস আগ পর্যন্ত প্রাইমারি এডুকেশন ছিল ইন্ডিয়াতে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্রের মূলনীতি ফর্দ। রাজীব গান্ধীর আমলে মনে হয় তারা চিন্তা করলো যে অলরেডি আমরা রিসোর্সে কভার করতে পারি, আমাদের এটা নন জুডিশিয়াবল রাখা উচিত না, এটা কম্পালসারি করে দেওয়া উচিত। ওনারা অ্যামেন্ডমেন্টের কত নম্বর অ্যামেন্ডমেন্ট আমি মনে নেই, এই শিক্ষাকে, প্রাইমারি শিক্ষাকে ফান্ডামেন্টাল রাইটে নিয়ে গেছে। অর্থাৎ কি, যেটা আজকের ফর্দ, রিসোর্স যদি কভার করতে পারে, সোসাইটি যদি অ্যাকসেপ্টেবল লেভেলে আসে, তাহলে অনেকগুলো প্রিন্সিপালসকে ফান্ডামেন্টাল রাইটে কনভার্ট করতে হবে। তাহলে আপনি 7B দিয়ে কি করেছেন? টোটালি স্ট্যাক আপ করে দিয়েছেন। কাজেই এটা অলরেডি এইটা রটেন, ইজ গন, ইজ ব্রোকেন। মোরওভার, এই সংবিধানের স্ট্রাকচারালি, এই আরো অ্যামেন্ডমেন্টের কথা আমি আর সময় নষ্ট করছি না, এটা আমার মনে হয় এটা নির্দ্বিধায় বলতে পারি এটা অলরেডি মানে আনরিপেয়ারেবল। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ক্রিয়েটিং নিউ ওয়ান। এখন প্রশ্ন হলো, নিউ ওয়ান অলরেডি ডক্টর জাহিদ বলেছেন, ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, এটা স্লিম হবে না ফ্যাট হবে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে স্লিমের পক্ষে, কিন্তু একটু আবার তালি দিয়ে আবার উল্টা তালিও দিতে হবে। এখন স্লিমের পক্ষে ব্যক্তিগতভাবে, বাট আপনাকে চিন্তা করতে হবে আপনার সোসাইটি রেডি কিনা স্লিমের জন্য। কারণ আপনি কনস্টিটিউশনে লিখে ইনস্টিটিউশন রক্ষা করতে পারেন নাই, সব ধ্বংস হয়ে গেছে। কাজেই আপনাকে ইনস্টিটিউশন এখন এগুলা যদি সংবিধানে না রাখেন, তাহলে আপনি এই ডিক্টেটর ক্রিয়েট করার জন্য ওপেনিংটা রাখবেন। আপনারা কি জানেন ইংল্যান্ডে প্রাইম মিনিস্টার টার্ম 4 years, এটা কোনো ল নেই, কোনো প্রাইমারি ল নেই। কেউ কি শুনেছে ইউকের প্রাইম মিনিস্টার একজন বলছে, যেহেতু লেখা নাই সেহেতু আমি আরেকটা দিন থাকি? উল্টা দিনে 3টা প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে, এই কিছুদিন আগেও হয়েছে। প্রাইম মিনিস্টার বলে কোনো পদ নেই, কোনো জায়গায় লেখা নেই, কোনো লতে নাই। কিন্তু প্রাইম মিনিস্টার কনভেনশন থেকে ওই যে জর্জ কার সাথে নেগোশিয়েট করার জন্য একজনকে দিয়েছিল, তখন চিন্তা করলো যে একজনকে ফার্স্ট অ্যামাং দি ইকুয়ালের মতো বানানো যায়। সব দিক মিলে আমাকে এই কনক্লুশন ড্র করতে হবে, স্লিমার সংবিধান আসার মতো সোসাইটি রেডি হইতে আমাদের আর একটু ওয়েট করতে হবে। এখন আমাদের বিল অফ রাইট বা ফান্ডামেন্টাল রাইটটাকে এটাকে শক্ত করতে হবে, এটাকে আরো একটু রিভিজিট করতে হবে, কিন্তু অর্গানস অফ স্টেটগুলোকে রিটেন রাখতে হবে। বরঞ্চ আমি উল্টা বলবো, এখন অনেকে আমার উপরে, ডক্টর জাহিদও একটু হইতে পারেন, যে আমি উল্টা বলবো যে আরো কিছু স্ট্যাটুটরি বডিকে আমি সংবিধানে আনতে চাই মানে আমি মনের আনন্দে আনতে চাই না, অন্তত মুনাফেককে ঠেকানোর জন্য আনতে চাই, মনের আনন্দে না। এই কথাটা এখন বলেই আমি শেষ করব। নতুন সংবিধানে কি কি রিফর্মের ইস্যু আসতে পারে, বিফোর দ্যাট সংবিধানে কি কি আনবো এটা পরে আসি। আর একটা আমাদের সময় দিবেন আমাকে 5টা মিনিট। 70 সালে ইলেকশনের সময় কোনো সংবিধান ছিল কিনা? 70 সালে ন্যাশনাল অ্যাসেম্বলি, এই ন্যাশনাল অ্যাসেম্বলি ম্যান্ডেট ছিল পাকিস্তানের সংবিধান বানানো এবং পার্লামেন্ট হিসেবে কাজ করা। 69 সালে ইয়াহিয়া খান আইয়ুব খানের কাছ থেকে টেক ওভার করে প্রক্লেমেশন অফ মার্শাল ল প্রক্লেমেশন জারি করলো। এটা আমার কাছে আছে। এই প্রক্লেমেশনটা জারি করলো, ভেরি সিম্পল প্রক্লেমেশন। আইয়ুব খান সাহেব এতটা সময় ছেড়ে দিছে, আমি টেক ওভার করেছি, এখন রাষ্ট্র আমি যা বলবো সেটাই আমার আইন। এটা কে বলেছে? ইয়াহিয়া খান। সংবিধান অ্যাব্রোগেট করে দিয়েছে, 62 সংবিধান অ্যাব্রোগেট করে দিয়েছে। এই 70 সালের ইলেকশনে
তারপরে কি এরপরে উনি কিছুটা কনসালটেশন করলো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, উইদিন শর্ট টাইম 1 মাসের মধ্যেই মনে হয় 2 মাসের মধ্যেই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার জারি করলো, যেটা আমার কাছে আছে এবং এটা ওয়েবসাইটে পাওয়া যায়, আর্কাইভে পাওয়া যায়। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, দিস লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এর মধ্যেই কনস্টিটিউয়েন্সি কয়টা হবে, কোন প্রভিন্সে হবে, ইলেকশন কিভাবে হবে, কনস্টিটিউশনের বেসিক অবজেক্টিভ কি হবে, এগুলা সব ডিজাইন করে দিয়ে ওইটার বেসিসে 70 ইলেকশন হয়েছে, যেখানে বঙ্গবন্ধুর মতো লিডার পার্টিসিপেট করেছে, আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে, জুলফিকার আলী ভুট্টোর মতো পার্টি পার্টিসিপেট করেছে, অন্যান্য দলও পার্টিসিপেট করেছে। আমি কেন এই কথা তুললাম? এই কথা তুললাম যে আমাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট এই সরকার, একটু শুনতে যদিও বা একটু অকওয়ার্ড শোনাবে, ডিকটেটরের এলএফওর আন্ডারে যদি সংবিধান তৈরি হতে পারে, গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার, এই সরকার এই লেজিটিমেসি কনটেক্সটে ইয়াহিয়া খানের লেজিটিমেসির সাথে যে কম্পেয়ার করা হতো, আমার কিছু কাছে মনে হবে বেশি কি হবে, এটা এটা উচিত হবে না তো বলবো না, বেয়াদবি হবে। তাহলে ইয়াহিয়া খানের সরকারের, ইয়াহিয়া খানের এলএফওর আন্ডারে 11 পৃষ্ঠা, তার সাথে শিডিউল আছে কিভাবে ইলেকশন কিভাবে হবে, কয়টা কনস্টিটুয়েন্সি হবে, হ্যাঁ, ওরা কনস্টিটিউশন কিভাবে ফর্ম করবে, এগুলা সব বলা আছে। কয়টা ইস্ট পাকিস্তানে হবে, কয়টা অন্যান্য প্রভিন্সগুলোতে কত হবে। তাহলে আমি মনে করি এখন এই সরকারের কোনো দিক নির্দেশনা আমরা পাচ্ছি না, একটা কর্মপরিকল্পনা ক্লিয়ারলি জাতির সামনে তার অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এই সরকার এইরকম একটা ইনস্ট্রুমেন্ট, লিগ্যাল ইনস্ট্রুমেন্ট জারি করা উচিত। এবং ওই লিগ্যাল ইনস্ট্রুমেন্টে আমার 2-3টা আইডিয়া আসছে। একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট যেটা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছেন, অন্তর্বর্তী শব্দটাও আমার কাছে খুব পিকুলিয়ার মনে হচ্ছে, কারণ অন্তর্বর্তী টার্মটা, ইন্টারিমটা হয়নি, একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আছে, ওইটা মধ্যে একটা সরকার ছিল, ওই সরকার সামহাও নাই, ওই ফ্রেমওয়ার্কের মধ্য থেকেই মাঝখানে একটা থাকা। উপদেষ্টা টার্মটা এটা নিয়ে এর মধ্যে কনফিউজিং। তা আমি মনে করি এখন এই সরকারের উচিত যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্ট কনভেনশন, এই দুটা টার্মের মধ্যে একটু ডিফারেন্স আছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটু ফুল ব্লোন। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, পাকিস্তানে 1956-এর যে সংবিধানটা হয়েছিল, ওইটা কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়নি। 80 জনকে আইডেন্টিফাই করা হয়েছিল মানে এক্সপার্ট টাইপ, এবং এদেরকে একটা প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির ইলেকশনের মাধ্যমে এটা হালাল করে, মানে অবজেক্টিভটা ফেয়ার, কিন্তু প্রসেসটার মধ্যে একটা স্ট্রাকচার করে তাদেরকে এনে ওই 80 জনের কনস্টিটিউশনের কনভেনশন দিয়ে ওই কনস্টিটিউশন করা হয়েছিল। এর সাথে রিলেটেড এক্সাম্পল হিসেবে বলতে পারি, B.R. আম্বেদকর, ইউ নো দ্যাট ফাউন্ডিং ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় যাকে, কংগ্রেসের লিডাররা জওহরলাল নেহরু অ্যান্ড গান্ধী অল দিস, ওনাকে আইডেন্টিফাই করেছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার করতে হবে, কারণ উনি এক্সপার্ট হিসেবে ওনাকে চেয়ারম্যান করতে হবে। ওনাকে আগে আইডেন্টিফাই করা হয়েছে, করার পরে ওনাকে পাশ করানো হয়েছে কোত্থেকে? যশোর থেকে। কোথায় B.R. আম্বেদকরের বাড়ি, কোথায় এখানে যশোর থেকে। পরে অবশ্য পার্টিশনের পরে ওনাকে আবার বোম্বে থেকে একজন মারা গেছে, গণপরিষদ সদস্য, তারপর ওনাকে করা হয়েছে। আমি বুঝাতে চাচ্ছি, অবজেক্টিভটা যদি ক্লিয়ার থাকে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ আলোচনা করে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে একটা কনস্টিটিউশনাল কনভেনশন ইনস্টিটিউট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও করা যেতে পারে। এবং এটা আমি মনে করি ইট উইল বি এ 90-র অভিজ্ঞতা থেকে আমি মনে করি এটা পলিটিক্যাল পার্টির উপরে, সোশ্যাল কন্ট্রাক্টের উপরে এই সমস্ত কাজ ছেড়ে দিয়ে একটা জেনতেন নির্বাচন করে যদি চলে যায়, এই রক্ত দিয়ে কেনা এই অভ্যুত্থানের ফল আমাদের বিরাট রিস্কে পড়ে যেতে পারি। এই জন্য এই সেটেলমেন্টটা এখনই করতে হবে। এখন লাস্ট কথা যেটা বলবো, যে এর মধ্যে কি কি থাকতে পারে। প্রথমে আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে স্লিমার কনস্টিটিউশন, দ্যাট ইজ বিল অফ রাইট হলে চলবে, একটা রোবাস বিল অফ রাইট
থাকলেই চলবে কনস্টিটিউশনে। কিন্তু বাংলাদেশের মতো দেশে আমাদের ইনস্টিটিউশনগুলোকে যদি স্ট্রাকচার করে না হয়, তাহলে আমাদের কিন্তু ওই যে সেপারেশন অফ পাওয়ারগুলো আমরা মানে সিভিলাইজড ওয়েতে যেহেতু চলার এখনো প্র্যাকটিস হয়নি, সেহেতু একটা স্ট্রাকচারের মধ্যে রাখতে হবে। এই স্ট্রাকচারের মধ্যে আমি 3টা অর্গানের মধ্যে কি পরিবর্তন দেখতে চাচ্ছি। এক্সিকিউটিভের মধ্যে আমি পরিবর্তন যেটা চাচ্ছি, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি লোকাল গভর্নমেন্টের আর্টিকেল 59 and 60 এটা অ্যাক্ট অফ পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়েছে। ইন্টেনশনটা দেওয়া হয়েছে এখানে, কিন্তু অ্যাক্ট অফ পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়েছে। অ্যাক্ট অফ পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়ায় কি হয়েছে, একবার মার্কা হয়, একবার মার্কা ছাড়া হয়, একবার পলিটিক্যাল পার্টি হয়, একবার পলিটিক্যাল পার্টি ছাড়া হয়, একবার 5 জনের মেম্বার হয়, একজন ভাইস চেয়ারম্যান হয়, আবার একজন বাদ যায়। অর্থাৎ আইনকে যখন ইচ্ছা তখন সিম্পল মেজরিটি থেকে চেঞ্জ করতে পারে। আমি মনে করি লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচারটার ডিটেল না হলেও একটা বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশন আনা উচিত। ইন্ডিয়াতে এটা এনেছে। ইন্ডিয়াতে কিন্তু লোকাল গভর্নমেন্টের স্ট্রাকচার পার্ট আছে, সেপারেট পার্ট, পৌরসভার পার্ট, পঞ্চায়েতের পার্ট আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন আনছে কেন? একই কালচার। কারণ যদি স্ট্রাকচার যদি কনস্টিটিউশনে না থাকে, তাহলে ওই যে পার্লামেন্টারি ল দিয়ে যখন ইচ্ছা তখন তা চেঞ্জ করবে। লোকাল গভর্নমেন্ট সার্ভিস সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস থেকে আলাদা হবে, ক্লিয়ারলি আলাদা। অল পাবলিক সার্ভিস, স্ট্র্যাটেজিক সেন্ট্রাল সার্ভিস ছাড়া অল পাবলিক সার্ভিস ডেলিভার্ড হবে লোকাল গভর্নমেন্টের মাধ্যমে। লোকাল গভর্নমেন্টের ইয়েগুলা জুরিসডিকশনগুলো রিভিজিট করতে হবে। পৌরসভা, উপজেলা, জেলা পরিষদের জুরিসডিকশন এক জায়গায়। আমি আমার গ্রামে দেখেছি জেলা পরিষদ থেকে নালার বাজেট আসছে, পৌরসভা থেকেও আসছে, একই জুরিসডিকশন। এই জন্য জুরিসডিকশনগুলোকে রিডিফাইন করতে হবে। লোকাল গভর্নমেন্টের ল থাকতে পারে, পার্লামেন্টারি ল হচ্ছে অপারেশনাল ল, কিন্তু বেসিক প্রিন্সিপালসটা স্ট্রাকচারটা ইয়েতে আসতে হবে। আর লোকাল গভর্নমেন্টের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের মাঝখানে একটা কনডিউট থাকবে। এই কনডিউটটা হবে লোকাল গভর্নমেন্ট কমিশন, যেটা 2007-এ হয়েছিল। এই লোকাল গভর্নমেন্ট কমিশনে যারা কমিশনার অ্যান্ড চেয়ারম্যান হবে, সমস্যা ওই জায়গায় সিলেকশন কমিটি গভর্নমেন্টের ইনফ্লুয়েন্সে ওই যে রিহ্যাবিলিটেশন সেন্টার বানিয়ে ফেলে অফ চুজেন পিপল। এটা থেকে বাঁচার জন্য লেজিসলেচারে যেটা পরিবর্তন আনতে হবে, আইদার ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম বাদ দিতে হবে, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আনতে হবে, এবং প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আনলে সংখ্যানুপাতিক যদি প্রতিনিধিত্ব আনা হয়, তাহলে বোঝা যাবে, তাহলে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে যে অনেক সময় একটা পার্টি পেয়ে যায়। এবং যারা 15% ভোট পেয়েছে, স্পেশালি অবশ্য ডক্টর জাহিদকে একটু ইয়ে করে বলি, মানে ওনারা 15%, 20% এর বাইরে এখনো যেতে পারছে না। এটাও কিন্তু ফেলিয়ার, ওনাদের ফেলিয়ার না, ফেলিয়ার হলো গিয়ে আমাদের মানে ইয়েটাই। তো আমরা কতটুকু ইয়ে করতে পারছি, 15-20%-এ সিট একটাও নেই। কিন্তু প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হলে এটা আসবে। আর এটার ব্যাপারে আমার মনে চিন্তা হতে পারে, একটা কান্ট্রি আবার পুরো কান্ট্রিটা একটা কনস্টিটুয়েন্সি হতে পারে। এটা হলে আবার বলে যে অনেকেই, তাহলে লোকাল প্রবলেম কেমনে সলভ হবে, কাজে কনস্টিটুয়েন্সি ওয়াইজ থাকা উচিত। আমি উত্তর দিচ্ছি, এই কনস্টিটুয়েন্সি কনসেপ্টটা পপুলেশনের সাথে ওই যে ডিলিমিটেশন হয়, এইটার স্পিরিটটা হলে গিয়ে যদি একটা কান্ট্রিতে হোমোজেনিটি না থাকে, যেমন ইন্ডিয়াতে কাশ্মীরের সাথে আপনি 7 সিস্টারে মিলাতে পারবেন না। কাজে ওখানে একটা কনস্টিটুয়েন্সিকে লোকেশন সাথে লিঙ্ক করার ব্যাপার থাকে। কিন্তু আমাদের অলমোস্ট হোমোজেনিয়াস কান্ট্রি, কাজেই কনস্টিটুয়েন্সিকে লোকাল একটা উপজেলার সাথে লিঙ্ক করতে হবে বা একটা পপুলেশনের সাথে একটা সার্কেল করতে হবে। এটা বরঞ্চ না থাকলে ভালো, কারণ তারা লোকাল গভর্নমেন্টের ইন্টারফেয়ারেন্সটা কমে যাবে, আর ওইখানে আমরা রাজা সৃষ্টির ইয়েটা থেকে বেঁচে যাব। এবং পলিটিক্যাল পার্টিগুলো ম্যানিফেস্টো দিবে, ম্যানিফেস্টোর সাথে তার লিস্ট থাকবে। ওই লিস্টটা তাইলে আবার লোকজন বুঝতে পারবে ইলেকশন কারা কারা এমপির জন্য নমিনেশন আছে। ওটা আর ডিটেইলে যাচ্ছি না, সোজা কথা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এটা মাস্ট। 100টার উপরে দেশ অলরেডি এটা আছে, বিভিন্ন ফর্মে আছে। নেপালে মিক্স আছে, ফার্স্ট পাস দ্য পোস্টও আছে, ইয়ে আছে। নেপালে রাখার পিছনেও কিন্তু তাদের ওই যে হোমোজেনিটির না থাকে, তাহলে হিলি বিভিন্ন এরিয়ার বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে। আপনি মণিপুরে পাহাড়ের উপরে মেথেই থাকে নাকি ডক্টর জাহিদ? মেথেই নিচে, আর উপরেরটাতে নাগা। একটা মেটেরিয়াল সোসাইটি আর একটা পলিটিক্যাল সোসাইটি।
এবার ওইখানে এমপি ওই কনস্টিটিউয়েন্সি দরকার আছে কেন? কারণ তার নিড আলাদা, ল নিড আলাদা, তার সোশ্যাল রিকোয়ারমেন্ট আলাদা। এই কারণে আমাদের ওয়ান কান্ট্রি ওয়ান কনস্টিটিউয়েন্সি হলে আমাদের লোকাল গভর্নমেন্ট কিন্তু ইফেক্টিভ হবে এবং এই এমপিগুলো রিয়েলি এমপি আসবে। এটা একটা হইতে আছে। আর বাইক্যামেরালের ইস্যুটা আছে, বাইক্যামেরাল করা উচিত আমার হিসাবে। তবে বাইক্যামেরাল করতে গেলে আবার এখানেও আবার আরেক রিহ্যাবিলিটেশন হয়। ওইটাকে কিভাবে হ্যান্ডেল করা যায়, ওইটা সাইজ কমে রেখে এটার মধ্যে কতগুলো প্যারামিটার দিয়ে কি করা যায়, এটা আজকে ডিটেইল ব্যাপার না। এই যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম করা হয় তাহলে কিন্তু লোকাল গভর্নমেন্ট কমিশনের যে কমিশনার অ্যান্ড চেয়ারম্যান এগুলার সিলেকশন কমিটিতে কম্পালসারিলি প্রাইম মিনিস্টারের রিপ্রেজেন্টেটিভের সাথে অপোজিশন লিডারের রিপ্রেজেন্টেটিভ থাকবে, জুডিশিয়ারি রিপ্রেজেন্টেটিভ থাকবে। ইন্ডিয়াতে কিন্তু আছে এই তিনটা, সিভিল সোসাইটি বা অন্য জায়গায় একটা রিপ্রেজেন্টেটিভ হবে। তাহলে 4 জনের মধ্যে মেজরিটি যদি সিলেক্ট করে তাহলে কমিশনার সিলেক্ট হবে। বি আর আম্বেদকর বলেছে ব্যাড কনস্টিটিউশন গুড পিপলের কাছে গেলে একরকম হয়, আর গুড কনস্টিটিউশন ব্যাড পিপলের কাছে, এটা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ওনার ক্লোজিং রিমার্কে বলেছে। আমি মাথায় ওইটা রেখে তারপরে বলবো আমরা একটা গুড কনস্টিটিউশন দিয়ে স্টার্ট করতে হবে। পিপল ব্যাড হবে না গুড হবে এটা পরে দেখবো। ব্যাড যদি ব্যাটের কাছে যায় তাহলে আমাদের ওয়ার্স্ট সিচুয়েশন হবে। এই জন্যই এই ট্রায়ালের কথাগুলো বলছি। তাহলে লোকাল গভর্নমেন্ট কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্ট হায়ারার্কিক্যাল ব্যুরোক্রেসি, লোকাল গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে না। মাঝখানে প্রফেশনাল লোকাল কর্পোরেট কালচারের লোকাল গভর্নমেন্ট কমিশন থাকবে, ওরা পারফরমেন্স ইভ্যালুয়েট করবে। ইভেন লোকাল গভর্নমেন্টের পারফরমেন্স বেসিসে ফান্ডিংও কিন্তু চ্যানেলাইজ হবে কমিশনের মাধ্যমে, কমিশনের এগ্রিড ভোটে। এখন বর্তমানে আমার চিরঙ্গের রাউজানে যা যায় ফান্ড, কুড়িগ্রামের ওই এটা কি বুরুঙ্গামারিতেও তা যায়, সেম ফান্ড। এটা কি সম্ভব? আমার আম্মার ইয়েতে একটা মেজবানি হয় চিরঙ্গে, আমার ফ্রেন্ড কুমিল্লার, ও পয়সাওয়ালা, সে মেজবানিতে গেছে, সে করে নোট, বড় পয়সাওয়ালা গার্মেন্টসের মালিক, মোটা বান্ডেল নিয়ে গেছে। সে মনে করছে ওখানে হাজার হাজার লাগছে, গরিব আসবে, গরিবকে কিছু দিবে। টোটাল টাকাটা নিয়ে সে ফেরত আসছে। ঘটনা কি? ওইখানে সে টাকা দেওয়ার লোক পাচ্ছে না। এই টাকাটা নিয়ে যদি সে বুরুঙ্গামারিতে যেত তাহলে এখানে আমি কি করছি, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কি গুটি ভাগ করে দিচ্ছি, প্রপোর্শন করে 460টা উপজেলা, প্রত্যেকে 5 লাখ টাকা করে। লোকাল গভর্নমেন্ট কমিশনের এটা ক্রাইটেরিয়া থাকবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর থাকবে, এবং এখানে পারফরমেন্স ইভ্যালুয়েট করবে, এবং লোকাল গভর্নমেন্ট এমপ্লয়ি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কোনো লিঙ্ক থাকবে না। তাহলে ওই যে সিভিল সার্ভিস রিফর্মটা এর মধ্যে কিন্তু জড়িত হয়ে যাচ্ছে। সেম ওয়েতে লোকাল গভর্নমেন্ট কমিশন, যতদিন পর্যন্ত আমরা লোকাল গভর্নমেন্টকে পুলিশ দিতে না পারছি, এটা অনেকে একটু ওভার এনথুসিয়াস্টিক হয়ে বলতে চায় এখনই পুলিশ যদি দিয়ে দিই, এখন না, আগে লোকাল গভর্নমেন্টকে স্ট্রেনথেন করতে হবে, তাদের মধ্যে গভর্নেন্স করার মানে রাষ্ট্র পরিচালনা, তাদের ছোট রাষ্ট্র পরিচালনার তাদের এবিলিটি ডেভেলপ করতে হবে। এখনই শেষ করছি আমি। লোকাল গভর্নমেন্ট কমিশনের মতো পুলিশ কমিশনে এভাবে করতে হবে। আমি যদিও বা একটু আবার এটা পুলিশ কমিশন অ্যাক্ট আগে করা হয়েছিল একটা, ওইটা এখনো পেন্ডিং আছে। আমি মনে করি পুলিশ কমিশনেও কনস্টিটিউশনাল বডি করা উচিত। আবার বলছি, মনের আনন্দে বলছি না, মুনাফিকি ঠেকানোর জন্য। যতদিন একসময় হয়তো পার্লামেন্টারি ল দিয়ে ছাড়া যেতে পারে, একইভাবে সিলেকশন কমিটি, কমিশনে কারা আসবে, বিভিন্ন এরিয়া থেকে যারা কমিশনের মেম্বার হবে, এই কমিশনের সুপারভিশনেই বুঝতে হবে। তাহলে কি মিনিস্ট্রি অ্যান্ড অপারেশনাল মধ্যে মাঝখানে একটা কনডিউট থাকবে, প্রফেশনাল কনডিউট, কর্পোরেট ডিসিশন মেকিং প্রসেস থাকবে। এতে সেন্ট্রাল গভর্নমেন্টের হায়ারার্কিক্যাল ইন্টারফেয়ারেন্স মিনিমাইজ হওয়ার পসিবিলিটি বাড়বে। আমি হয়ে যাবে তা বলছি না। সেম ওয়েতে মানবাধিকার কমিশনকেও কনস্টিটিউশন বডি করতে হবে। ইভেন অ্যান্টি কারাপশন কমিশন, ইন্ডিয়াতে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন কিন্তু কনস্টিটিউশন আছে, এবং তার সিলেকশন কমিটিও কনস্টিটিউশনে দেওয়া আছে। এরপরেও ঠেকাতে পারছে না। ইন্ডিয়া তো তাই হয়েছে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, তারপরেও মানে একটা স্ট্রাকচার দিয়ে স্টার্ট হতে হবে। প্রসিকিউশন সার্ভিসটাকে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস করা যায় কি না, আমি মাজহার হোসেন সাহেবকে রিকোয়েস্ট করবো যে এটাকে এখন গভর্নমেন্টের প্রসিকিউশন, গভর্নমেন্ট প্রসিকিউট করে। এটা আমি জানি না, এটা একটু এটা ইয়ে করে স্টাডি করে দেখা যেতে পারে। হ্যাঁ, এখনই
প্রসিকিউশন সার্ভিসটাকেও জুডিশিয়াল প্রসেসে পার্ট করা যায় কিনা আমি শিওর না, কিন্তু এটা স্টাডি করার ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, দাবি আছে না? আচ্ছা, উইথ দিস ফিউ ওয়ার্ডস আমি মনে হয় আজকে স্টার্টিং পয়েন্ট হিসেবে এই কয়েকটা বললাম। তো এইটা লাস্ট কথা হলে গিয়ে, দিস শুড নট বি লেফট উইথ ফিউচার। ফিউচার গভর্নমেন্ট আসবে আন্ডার দি নিউ কনস্টিটিউশন, পার্লামেন্ট ইলেকশন। আর এখন কনস্টিটিউশন কনভেনশন বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি দিয়ে এই সরকারি এটা প্রসেস স্টার্ট করে, এটা ফিনিশ করে, দরকার হলে রেফারেন্ডাম নিয়ে এটা শেষ করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু সময় বেশি নিয়েছি মনে হয়।